আজকে একটি বিশেষ খবর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। সেটি হচ্ছে বাংলাদেশের জুলাই সন্ত্রাসী এবং বাংলাদেশে যে মব সন্ত্রাস শুরু হয়েছে সেই মবের গডফাদার হাসনাত আব্দুল্লাহকে ব্রিটিশ পুলিশ খুঁজে বেড়াচ্ছে। ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনার পর পুলিশ এখন তাকে খুঁজে বেড়াচ্ছে। যে কোনো সময়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে অথবা তাকে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে তার সাক্ষাৎকার বা তার জবানবন্দি দিয়ে আসতে হবে। আপনাদের কাছে অবাক মনে হচ্ছে? না, এটি মোটেও অবাক করার কোনো খবর নয়। কারণ গতকাল 19শে জুন শুক্রবার লন্ডন থেকে একটু দূরে একটি শহর রয়েছে। সেই শহরটির নাম হচ্ছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারণে এই শহরের নামটি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষে এই শহরের নামটি জানে। সেই শহরে হাসনাত আব্দুল্লাহ তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে ওই শহরে একটি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। এমত অবস্থায় এক বাঙালি তার একটি ছবি তুলেছিল। তার সাথে আর কেউ ছিল না, তিনি একা ব্যক্তি ছিলেন। তিনি কোনো রাজনৈতিক সমাবেশেও যাননি অথবা তার সাথে কোনো রাজনৈতিক গোষ্ঠী বা জনসংখ্যা বা কোনো কেউই ছিল না, তিনি একা ছিলেন। তো তাকে একা পেয়ে তারা এসে বলল, আমার ছবি তুললি কেন? তিনি বললেন, ভালো লেগেছে, ছবি তুলেছি, অসুবিধা কি? রাজনীতি যারা করে তাদের ছবি তো তোলাই যায়। এখন খেয়াল করে দেখেন, তারপর ওই ব্যক্তিকে একা পেয়ে তাকে মারধর করেছে হাসনাত আব্দুল্লাহ এবং তার সাঙ্গপাঙ্গরা। কে কি পরিমাণ মেরেছে সেটা তো আর আমি দেখিনি, আপনারাও দেখেননি। কিন্তু পরবর্তীতে এই যে সারাউন্ডিং যে মানুষ আছে তারা বিপদ মনে করে পুলিশের কাছে ফোন করেছে 999। এই দেশে এটা হচ্ছে বিপদকালীন সময়ের ফোন নাম্বার। এই নাম্বারে ফোন করার পরে পুলিশ উপস্থিত হয়। একাধিক পুলিশ, কয়েকটি গাড়ি নিয়ে পুলিশ এসে সেই ব্যক্তিকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যায়। তাকে ইনজিউর্ড করা হয়েছে। খেয়াল করে দেখেন, একটি ছেলে ছবি তুলেছে, তার জন্য তাকে ইনজিউর্ড করা হয়েছে। ইনজুরি হওয়ার ফলে পুলিশ দ্রুত তৎপরতা চালিয়ে সেই সন্ত্রাসীদের একজনকে গ্রেপ্তার করে। একজনকে গ্রেপ্তার করার পর তার জবানবন্দির ভিত্তিতে সেখানে হাসনাতেরও নাম আসে যে এই হাসনাত তাদেরকে প্রণোদনা দিয়েছে, তাদেরকে উৎসাহিত করেছে একে মারার জন্য। ফলে হাসনাতের নামে এখন ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে। পুলিশ হাসনাতকে যে কোনো সময় হয় অ্যারেস্ট করবে, না হয় থানায় গিয়ে হাসনাতকে তার জবানবন্দি দিয়ে আসতে হবে। এখন বিষয়টি খেয়াল করে দেখেন, বাংলাদেশের সমস্ত সভ্যতা ধ্বংস করে, রুল অফ লকে ধ্বংস করে, সুপ্রিম কোর্টের বিচারপতিকে পর্যন্ত সন্ত্রাস করে নামিয়েছে। শত শত মানুষের ঘর বাড়ি সন্ত্রাস করে মব করে জ্বালিয়েছে। 267 জন লোককে রাস্তার উপরে মব করে পিটিয়ে মেরেছে, যেটা রেকর্ডেড ডক্টর ইউনূসের যুগে। এই মব সন্ত্রাসী লন্ডনে এসছে। আপনারা অনেকেই জানেন কি যে লন্ডনে সে ক্যামব্রিজ ইউনিভার্সিটি তাকে দাওয়াত দিয়েছে, সেখানে গিয়ে কি করবে? তিনি বক্তৃতা দিবে। কথাটি ডাহা মিথ্যা। তাকে লন্ডনের কোনো ইউনিভার্সিটি দাওয়াত দেয়নি। তিনি যেটা করেছেন যে এই দেশে আমাকে আপনারা দেখে থাকেন যে প্রায় সময় এই ব্রিটেনের যে পার্লামেন্টের দুটি কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস আর নিম্ন কক্ষের নাম হচ্ছে কমন্স, হাউস অফ কমন্স। হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্সে অসংখ্য কনফারেন্স সেন্টার রয়েছে, ছোট ছোট রুম আছে, আবার বড় বড় কনফারেন্স হল আছে। তা আপনারা কোনো ব্যক্তি এবং গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান চাইলে সেটি ভাড়া করে আপনারা সেখানে সভা করতে পারবেন, সেখানে আলোচনা করতে পারবেন, ব্রিটিশের পার্লামেন্টের কোনো মেম্বারকে দাওয়াত দিতে পারবেন, অথবা সভ্য দুনিয়ার যে কোনো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে সেখানে বক্তৃতা দেওয়াতে পারবেন। ঠিক তেমনি এই অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, হার্ভার্ডের কথা বলতে পারি না, সেটা আমেরিকাতে, সেখানে কিভাবে কাজ করে আমার আইডিয়া নেই। কিন্তু ক্যামব্রিজ এবং অক্সফোর্ড এটা তো ব্রিটেনের। এই দেশে আমি 2 যুগ থেকে বসবাস করি। সেখানে যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের একটি হল রয়েছে। এই হলটিতে কোনো ব্যক্তি এবং গোষ্ঠী চাইলে ভাড়া করে একটি হল নিয়ে সেখানে আলোচনা করতে পারেন। সেখানে রাজনৈতিক আলোচনা করতে পারেন, সামাজিক, অর্থনৈতিক, কন্টেম্পোরারি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে
পারেন। হাসনাতরা ওই ছাত্র শিবিরের মাধ্যমে, এই জামাতি যে সাগুরা আছে তাদের মাধ্যমে সেই রকম একটি হল বুকিং করেছে, ভাড়া নিয়েছে। সেই হলটি ভাড়া নিয়ে সেখানে তারা নিজেরা বক্তৃতা দিতে এসছে। আসলে তাদেরকে কোনো অক্সফোর্ড ক্যামব্রিজ কেউ দাওয়াত দিয়ে এখানে আনেনি, আনার কোনো কারণ নেই। এইসব মব সন্ত্রাসীদেরকে গুলি করলে দুইটা ইংরেজি শব্দ আসে না। এখন অক্সফোর্ড ক্যামব্রিজের লোকেরা তার কাছ থেকে বাংলায় বক্তৃতা শুনবেন, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে হাসনাতের এখন কি হবে। হাসনাতের যেটা হবে, এই দেশ বাংলাদেশের মতো মব সন্ত্রাস করে জেতার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশে যেভাবে মবের মাধ্যমে সমাজ রাষ্ট্রকে অবজ্ঞা করে হাসনাতরা অনেক কিছু করতে পেরেছে, এই দেশে পারবে না। এই দেশে হাসনাত যখন আসছে, ছাত্রলীগ যুবলীগের ছেলেবেলেরা সেখানে গিয়ে তাকে জুতা দেখিয়েছে, কালো পতাকা দেখিয়েছে, ডিং নিক্ষেপ করেছে, কিন্তু তাকে গায়ে কেউ আঘাত করেনি। কেন করেনি? কারণ আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগ যারা করে তারা রাজনৈতিকভাবে সেটার প্রতিবাদ করেছে, যেটা এই দেশের আইনে বৈধ। কিন্তু কেউই তাকে জোতা পেটাও করেনি, ঝাড়ু পেটাও করেনি, মাইদুরও করেনি, কারণ এটা আইনের বিরোধী। কিন্তু হাসনাতরা যেটা করেছে, তার সাঙ্গপাঙ্গরা যেটা করেছে, ব্যক্তির গায়ে হাত তুলে ব্যক্তিকে পিটিয়েছে এবং একা একজন মানুষকে, যার কারণে এটি ক্রিমিনাল আইনে অপরাধ হিসেবে গণ্য এবং এই জন্য তার বিরুদ্ধে প্রসিকিউশন হবে। যদি প্রসিকিউশনে তিনি দোষী সাব্যস্ত হন, এই জুলাই সন্ত্রাসী, এই মব সন্ত্রাসী, এই কালাফাটা নামে খ্যাত ব্যক্তি যদি আপনার দোষী সাব্যস্ত হন, তাহলে চিরজীবনের জন্য কখনো আর তিনি ব্রিটেনে প্রবেশ করতে পারবেন না। ব্রিটেন এখন এমন শক্ত আইন করেছে, যদি কোনো ব্যক্তি ক্রিমিনাল কনভিকশন হয়, ছোট হোক আর বড় হোক, একটা 10 টাকার জিনিস চুরি করেছেন, একটা কনভিকশন হয়েছে, তাহলে আপনি এদেশে সেটেল হলেও আর কখনো আপনি ব্রিটিশ হতে পারবেন না। এমনকি ব্রিটিশ সিটিজেন শামীমা বেগমের কথা জানেন, ওই জিহাদি বাইড হয়ে চলে গিয়েছিল এই কি বলে যে আইএস জঙ্গিদের কাছে, সেখানে গিয়ে বিয়ে করে 3-3টা বাচ্চা হয়েছে, তার জন্ম এদেশে, কিন্তু তাকে আর এই দেশে ফিরতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ এই সন্ত্রাসবাদকে, এই জঙ্গিবাদকে এবং এই অন্যায়কে ব্রিটেন আর সাপোর্ট করে না। সুতরাং এই হাসনাত যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে চিরতরের জন্য ব্রিটেনের পথ, ব্রিটেনের বিমান এবং এই ব্রিটেনের মাটি তার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। শুধু কি ব্রিটেন, পৃথিবীর অন্যান্য দেশও তাকে ভিসা দিতে সহজে দেবে না। অনেক চিন্তা করবে। কেন চিন্তা করবে? যেই ব্যক্তি বাংলাদেশের সন্ত্রাসকে, বাংলাদেশের মবকে ব্রিটেনের মতো সভ্য সুশৃঙ্খল একটা রাষ্ট্রে নিয়ে গেছে, সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থায় যদি তার দোষী সাব্যস্ত হয়, তাহলে আপনারা ধরে নেন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশসমূহ তাকে আর ভিসা দেবে না। তাহলে এই জুলাই সন্ত্রাসীরা শুধু দেশে নয়, বিদেশে এসেও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করছে অথবা সন্ত্রাসকে প্রবোধ দিচ্ছে। আপনারা একটু খেয়াল করেন কথা, যে তাকে সেদিন কালো পতাকা দেখানোর জন্য, ডিম থেরাপি দেওয়ার জন্য অনেক, ওই যে বললাম যুবলীগ, ছাত্রলীগ বা অন্যান্য ছেলেপেলেরা গিয়েছিল। সেখানে যাওয়ার পর সে তাদেরকে মিডল ফিঙ্গার দেখাইছে। মিডল ফিঙ্গার কে দেখায় জানেন? রাস্তার লোকেরা। এই দেশে যারা মনে করেন ড্রাগ এডিক্টেড, পতিতাবৃত্তিতে মানে জড়িয়ে গেছে অথবা কোন ধরনের এন্টি সোশ্যাল বিহেভিয়ারে জড়িয়ে গেছে, তাদের কথায় কথায় বিদ্বান মাঝখানের আঙুল দেখাবে, কথায় কথায় অ্যাপ ওয়ার্ড বলবে। ঠিক হাসনা তো জনগণের প্রতি সেইরূপ বিহেভিয়ার করেছে। তার মানে সেই যে কোন লেভেলের লোক, তার সন্ত্রাসবাদিতা, তার জঙ্গিবাদিতা, তার রাষ্ট্রধ্বংস এবং রাষ্ট্রের সভ্য মানুষের প্রতি যে তার মানে ঘৃণা, সেটাই কিন্তু সে দেখিয়েছে। তাই এই হাসনাতের বিরুদ্ধে সারা বিশ্বে যেখানেই সে যাবে, সেখানেই কিন্তু মানুষ প্রতিবাদ করবে, তাকে জুতা দেখাবে, কালো পতাকা দেখাবে এবং ডিম থেরাপি দিবে। এই থেকে নিষ্কৃতি হাসনাত বেঁচে থাকা অবস্থায় আর কখনো পাবে না। আর যদি এই সমাজ, এই রাষ্ট্র আবার কোনোদিন সভ্য হয়, তাহলে এই সভ্য রাষ্ট্রের আইনে রাষ্ট্রদ্রোহের অপরাধে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত হবে। তবে সেটা আরো পরের কথা। এই মুহূর্তের কথা হচ্ছে হাসনাতকে ব্রিটিশ পুলিশ খুঁজছে এবং তাকে পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে
এবং তার বিরুদ্ধে প্রসিকিউশন প্রায় অনেকটাই নিশ্চিত, যেহেতু তিনি এই সন্ত্রাস এবং অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে তার সাথে যারা ছিল তাদের একজন পুলিশকে নিশ্চিত করেছে। এবং এটা যদি হয়, এই ব্রিটেনের পথ এবং সভ্য দুনিয়াতে তাদের দুয়ার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রেউবেন আজারের যে মন্তব্য বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে, এই ব্যাপারে সারা বাংলাদেশে তোলপাড়, যারা এসব নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা সবাই কথা বলেছেন, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো কথা বলা হয় নাই। আমরা দেখি আসলে ইসরায়েলের রাষ্ট্রদূতের এই বক্তব্যের সত্যতা কতটুকু, এটার কি ধরনের প্রভাব ভবিষ্যতে বাংলাদেশের উপর পড়তে পারে। প্রথম কথা হলো, হামাসের যে কার্যক্রম বাংলাদেশে বা হামাসের প্রভাব বিস্তার হচ্ছে বাংলাদেশে নতুন করে বা পুরনো করে, এটা বিবেচনা করার আগে আমাদের আসলে ইসলামিক জঙ্গিবাদটাকে বোঝা দরকার। ইসলামিক মৌলবাদ এবং জঙ্গিবাদ দুইটা থিওরিতে চলে, দুইটা তত্ত্ব ওদের মধ্যে আছে। একটা তত্ত্বটাও মূলত উম্মার তত্ত্ব। আপনি দেখবেন যে এই উম্মা হলো মানে সমাজ। এটা কিন্তু পৃথিবীতে অন্য কোনো ধর্ম এইভাবে সমাজকে কল্পনা করে না। একটা তত্ত্বে বলে যে ইসলামিক উম্মা হলো অলরেডি এটা এক্সিস্ট করে, সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে, সেটা যুক্তরাষ্ট্রে হোক, ইসরায়েলে হোক, ভারতে হোক, বাংলাদেশে হোক, এরা সবাই একটা সমাজ। এটা অলরেডি এটার অস্তিত্ব রয়েছে। দ্বিতীয় যে তত্ত্বটা আছে, সেই তত্ত্বে বলে যে সারা পৃথিবীতে একটা ইসলামিক সমাজ কায়েম করতে হবে। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। এক পক্ষ মনে করে যে অলরেডি সমাজটার অস্তিত্ব রয়েছে, এই পক্ষ হলো মোটামুটি শান্তিবাদী। এরা মনে করেন যে শান্তিবাদী, এরা প্রত্যক্ষভাবে যুদ্ধ করে পৃথিবীতে মুসলমানদের অর্থাৎ আধিপত্যে পৃথিবীকে আনতে চায় না। তারা যেভাবে পৃথিবীতে মুসলমানরা আছে, তারা সবাই একটা সমাজের অংশ মনে করে। আর দ্বিতীয় অংশ মনে করে যে উম্মাহ কায়েম করতে হবে, অর্থাৎ যুদ্ধ করে সকল অমুসলিমকে পরাজিত করে সারা পৃথিবীটা মুসলমানদের জন্য তৈরি করতে হবে। এই পার্থক্যটা না বুঝলে আপনি হামাসের ওই কথায় আমরা যেতে পারবো না। তবে এই যে দুইটা পক্ষ আছে, দুইটা পক্ষের মধ্যে আমি যেটা বুঝি, যারা মনে করে যে অলরেডি উম্মাটা এক্সিস্ট করে এবং সেটাকে যুদ্ধ করে বাস্তবায়ন করার দরকার নেই, তারা পিসফুলি এটাকে এক্সটেন্ড করতে চায়। বিভিন্ন দেশে, আপনার পশ্চিমা দেশে, বিভিন্ন দেশে শান্তিপূর্ণভাবে ওয়াজ মাহফিল করে। আর আরেক দল হলো যে যুদ্ধ করে এটাকে এস্টাবলিশ করতে চায়। বাংলাদেশের যে ইসলামিক জঙ্গিবাদ, মৌলবাদ যেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত, বিশেষ করে ওয়াজ মাহফিল এবং জামাত হেফাজত থেকে আমরা যেটা জানি, তাদের বক্তব্যটা হলো যে আমি যে দ্বিতীয় পক্ষ বললাম যে যুদ্ধ করে সারা পৃথিবীতে সকল অমুসলিমকে পরাজিত করে ইসলামিক উম্মাহ কায়েম করতে হবে, অর্থাৎ ইসলামী উম্মার অধীনে থাকবে সারা পৃথিবী। যেখান থেকে আমরা জানি যে জিজিয়া কর ইত্যাদি দেওয়ার যে প্রশ্নটা আছে, যে এই মুসলমানরা যখন সারা পৃথিবী এইভাবে সারা পৃথিবীতে রাজত্ব কায়েম করবে, সেখানে কোনো অমুসলিম জিজিয়া কর দিবে। এইটাও একটা প্রতারণামূলক থিওরি। আসলে মূল থিওরি হলো যে হয় মেরে ফেলা হবে যে কোনো অমুসলিমকে, অথবা মুসলমান হইতে বাধ্য করা হবে। এবং এই মেরে ফেলার মধ্যে কিন্তু মুসলমানরাও রয়েছে। সে যে মুসলমান ধরেন মামুনুল হকের মতো হবে না, তাকে মেরে ফেলা হবে। যে মুসলমান জামাতের শফিকের মতো বা মাসুদের মতো কিংবা ফুয়াদের মতো হবে না, তাকেও মেরে ফেলা হবে। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মেরে ফেলা তো কোনো বিষয়ই না। এটা কিন্তু ওদের স্বপ্নে আছে, কিন্তু ওটা ওরা বলে না। জিজিয়া কর দিয়ে ওরা বলে যে অমুসলিমদের আরো অনেক ধরনের তত্ত্ব আছে, ওগুলো আমাদের জানার দরকার নেই। এই দ্বিতীয় শ্রেণীর মুসলমান যারা, মানে দ্বিতীয় শ্রেণীর জিহাদি যারা যুদ্ধ করে
মুসলমানদের আধিপত্য পৃথিবীতে, অর্থাৎ মুসলমানদের বিজয়, এটা তারা ধর্মীয় নানানভাবে ধর্মীয় বয়ান, পুস্তক বা ভবিষ্যৎবাণী এগুলো এর সাথে যুক্ত করে। আপনারা ওগুলো জানেন, সব কথা এখানে বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এই দ্বিতীয় শ্রেণীর অংশ হলো হামাস, দ্বিতীয় শ্রেণীর অংশ হলো বাংলাদেশের জামাত, বাংলাদেশের হেফাজত এবং বাংলাদেশের ওয়াজকারী হুজুররা, খুব সুস্পষ্ট। ফলে ইসরায়েলি দূতের এই যে বলা যে বাংলাদেশের হামাসের কার্যক্রম বর্ধিত হচ্ছে বা হামাস আসা যাওয়া করছে এবং তারা সেখানে নজর রাখছে, এটা একেবারে ইদানিং কত কি ঘটেছে এটা আমি জানি না, কিন্তু মূলত হামাস এবং জামাত এবং আপনার আরো যারা আছে হেফাজত এবং ওয়াজকারী হুজুররা, এরা আইডিওলজিক্যালি একই জিনিস। এবং হামাসের আবির্ভাব কিন্তু এই যে যেটা টু নেশন থিওরি, টু স্টেট সলিউশন যেটা ইসরায়েলে করা হয়েছিল, আপনাদের মনে আছে কিনা, প্রেসিডেন্ট ক্লিনটনের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রাবিন আর প্যালেস্টাইনের নেতা ইয়াসির আরাফাত, তারা শান্তি চুক্তি করেছিল এবং টু স্টেট সলিউশনের একটা আশা তৈরি হয়েছিল। পরবর্তীতে হামাসের উত্থানের মাধ্যমে সেই আশাটা শুধু ধ্বংসই করা হয় নাই, আমরা তো সাম্প্রতিককালে যেটা দেখেছি যে গাজাকে কিভাবে, গাজায় কত মানুষ মরেছে। মুশকিল হলো মুসলমানরা এখানে হামাসের কোনো দোষ দেখতে পায় না, অর্থাৎ মুসলমানরা বাস্তবতাটাকে কোনোভাবেই গুরুত্ব দিতে চায় না। এর জন্য ওরা যত ধরনের মৃত্যু আছে সেগুলোকে তারা মানে মৃত্যুবরণ করে ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোনো বাস্তববাদী সলিউশন তারা অ্যাচিভ করবে না। কিন্তু দেখবেন হামাসের যেসব নেতা বা ইত্যাদি আছে, এরা কিন্তু অনেক আরাম আয়েসে জীবন যাপন করে। নিরীহ প্যালেস্টাইনিদের মৃত্যুর পরিবর্তে ওরা কিন্তু যে কাতারে এখানে সেখানে বিশাল ধন সম্পত্তির মালিক হয়ে জীবন যাপন করে। বাংলাদেশের হুজুররাও কিন্তু তাই, কোর হুজুর যারা, প্রত্যেকেই কিন্তু অর্থ কামাই করছে, ওয়াজ মাহফিল করে মৌলবাদ ছড়িয়ে। জামাতেরও তাই, হেফাজতেরও তাই, যারা যারা মূল নেতা ওরা কিন্তু যথেষ্ট সমৃদ্ধশালী এবং ওরা যথেষ্ট ধনী, কিন্তু ওদের কার্যক্রমের কারণে বাংলাদেশ আজকে যেমন হুমকির সম্মুখে, যেমনটা আমরা ইসরায়েলে দেখেছি হামাসের কার্যক্রমে ইসরায়েল প্যালেস্টাইনিরা অলমোস্ট ধ্বংস হয়ে গেছে। গাজার মুসলমান যদিও হ্যাঁ তারা এই দুঃখ কষ্ট হয়তো মুসলমানদের যে থিওরি আছে আবার প্রচুর জন্ম প্রদান করে আবার সংখ্যা বাড়াবে, দেখেন এটা একটা এন্ডলেস কষ্টের পথ বেছে নেয়া, যে এই পথটা হামাস তৈরি করলো। হামাসের যদি উত্থান না ঘটতো, অনেকে আবার বলে যে হামাসের উত্থান ঘটিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, এগুলো বলে, সেই দিকটা এগুলো সব কনস্পিরেসি থিওরি। কিন্তু আমি যেটা বুঝি খোলা চোখে, মানে মৌলবাদী মুসলমানরাই এই ভ্যাকুয়ামের সুযোগটা নেই, অর্থাৎ প্যালেস্টাইনের যারা মূল নেতৃত্ব, যেটা ইয়াসির আরাফাতের যে ধারাটা আছে, সেই তাদেরকে কিন্তু আর তাদের মাধ্যমে প্যালেস্টাইনি জনগণের যে মুক্তি আসবে সেই সুযোগটা কিন্তু হামাস দেয়নি। এইটার প্যারালেল আপনি দেখবেন যে আমাদের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীনের পরে বাংলাদেশের যে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া, তার সুযোগ কিন্তু বাংলাদেশের জামাত, হেফাজত এবং তার সাথে যারা যারা আপনার মুক্তিযুদ্ধ বিরোধী, এমনকি আপনি বিএনপিকে অবশ্যই নির্দ্বিধায় এখানে সংশ্লিষ্ট করতে পারেন, তারা কিন্তু বাংলাদেশের বিকাশটাকে রুদ্ধ করে দিয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূতের এই কথা আমি অন্তত বিশ্বাস অবিশ্বাসের জায়গায় দেখছি না, কিন্তু যেই জায়গাটা আমাদের দেখতে হবে সেটা দেখেন, ইউনূস বাংলাদেশে ক্ষমতায় আসার পরে যেইভাবে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দিয়েছে, যেইভাবে আপনার পাকিস্তানি জঙ্গি সেনাবাহিনী বিভিন্ন পর্যায়ে আপনার কানেকশন তৈরি করা হয়েছে, এমনকি আফগানিস্তানের ডেলিগেশন বাংলাদেশে এসে, বাংলাদেশের ডেলিগেশন মামুনুল হকদের নেতৃত্বে আফগানিস্তানে গেছে, এগুলো আমরা ভেবেছিলাম যে কারো চোখে পড়ে নাই। ইসরায়েলের রাষ্ট্রদূতের এই মন্তব্যের ফলে আমরা সুস্পষ্টভাবে দেখলাম যে আসলে পৃথিবী কিন্তু
এদেরকে কিন্তু আপনার পর্যবেক্ষণ করছে। এতদিন হয়তো মনে হয়েছিল যে না, এগুলো সব গোপনে হয়েছে, আওয়ামী লীগকে বাংলাদেশে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য নানান ধরনের ফন্দি ফিকির করছে মৌলবাদীরা, এবং তারা তাদের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানে এবং আফগানিস্তানে যারা আছে তাদের সাথে আপনার যোগাযোগ বাড়িয়েছে, আপনার কি বলে কোঅর্ডিনেশন, কোঅপারেশন, এগুলা বাড়িয়েছে। এখানে যদি হামাস যুক্ত হয় আপনি অবাক হতে পারেন, আমি কিন্তু অবাক হব না। ইসলামিক জঙ্গিবাদ এমন একটা জিনিস, হামাস যদি এখানে এসে তারা যদি হামাসের থেকে যদি জামাত ধরেন বুদ্ধি চায় যে তোমরা যেভাবে যেই স্যাক্রিফাইস করছো, 40-50 হাজার মরে গিয়ে সারা পৃথিবীতে তোমরা যেভাবে খবর করে ফেলছো, আমরা এগুলো কিভাবে করতে পারি, হামাস থেকে তারা কিন্তু আপনার বুদ্ধিও নিতে পারে। ফলে এই সময় যে হামাসের আনাগোনা বাংলাদেশে হয় নাই, এটা কিন্তু আপনি আমি কেউ কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবো না। এবং আপনারা যদি মনে করেন যে ইসরায়েলের রাষ্ট্রদূত কোনো তথ্য ছাড়া, কোনো কিছু ছাড়াই এটা বলেছে, ভাবতে পারেন। আমি সত্যটা জানি না, কিন্তু আমি যেটা বিশ্বাস করি যে হামাস যদি বাংলাদেশে এর মধ্যে এসে থাকে, হামাসের সাথে যদি জামাত, হেফাজত, ওয়াজকারীদের যোগাযোগ হয়, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং সাধারণত ইসলামিক জঙ্গিরা কিন্তু এই ব্যাপারে তাদের একটা নিজস্ব একজন আরেকজনকে প্রোটেক্ট করার একটা আপনার ইতিহাস আছে। বিন লাদেনের কথা আপনাদের মনে আছে কিনা? মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু তালেবানকে বলেছিল যে বিন লাদেনকে আমাদের হাতে তুলে দাও। তখন যদি বিন লাদেনকে তালেবান মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিত প্রেসিডেন্ট জুনিয়র বুশের সময়, তাহলে কিন্তু আফগানিস্তানের বোমা বর্ষণ এবং যেগুলো হওয়ার কথা সেগুলো করার কোনো কারণ কিন্তু যুক্তরাষ্ট্রে থাকতো না। মোল্লা ওমর কিন্তু বিন লাদেনকে আপনার প্রেসিডেন্ট বুশের হাতে তুলে দেয়নি, অর্থাৎ মার্কিনীদের হাতে তুলে দেয়নি। না দিয়ে কি করেছে, বিন লাদেনের মেয়েকে মোল্লা ওমর বিয়ে করেছে, মোল্লা ওমরের মেয়েকে বিন লাদেন বিয়ে করেছে। একজন আর একজনের মেয়ের জামাই, একজন আর একজনের শ্বশুর। এভাবে তারা ওখানে আপনার তোরা বোরা পাহাড়ে জীবন উপভোগ করেছে। পরবর্তীতে আমরা ওসামা বিন লাদেনের কাহিনী জানি, মোল্লা ওমরের কাহিনী জানি। এই যে ওদের মধ্যে যে নিজস্ব যে কানেকশন এবং একজন আরেকজনকে যে প্রোটেক্ট করে, এইটার নিরিখে যদি আপনি চিন্তা করেন, আমি কিন্তু ইসরায়েলের রাষ্ট্রদূতের এই বক্তব্যে আমি অন্তত অবিশ্বাস করব না। আমি অবিশ্বাস কোনোটাই করব না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে হামাসের আনাগোনা, জামাত, হেফাজত, ইউনূসের আমলে এইটা একেবারে অবিশ্বাস্য কোনো ঘটনা হবে না। এখন হলো যে এই ইসরায়েলের রাষ্ট্রদূতের এই বক্তব্যের প্রভাব কি? এর মধ্যে অবশ্য তাজ হাসমিরা বা অন্যরা চিৎকার শুরু করবে যে এখন তো ইসরায়েল, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পরাজিত হয়ে গেছে, চুক্তি করে ফেলেছে, এখন ইসরায়েলের ধ্বংস অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, ধরে নিলাম ইসরায়েলের ধ্বংস অল্প কিছুদিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু যেইভাবে ইসরায়েলের রাষ্ট্রদূতের একটা মাত্র বাক্য যেভাবে তোলপাড় করেছে এবং সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে, খবর হচ্ছে, তার মানে হলো বাংলাদেশের জঙ্গিবাদ, মৌলবাদ নিয়ে একটা নতুন অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে। এর সাথে তো আপনি দেখছেন যে বাংলাদেশে নানান ধরনের অস্থিরতা কিন্তু সৃষ্টি হয়েছে, এর মধ্যে অনেকগুলো অস্থিরতা হয়েছে। আমি সেগুলো এখানে গেলে এই ভিডিওটা বড় হয়ে যাবে। যেটা ইমিডিয়েটলি হবে সেটা হলো যে আপনার আমাদের যে দুর্ভাগ্য, অর্থনৈতিক দুর্দশা চলছিল, যেটা আসলে বিদেশি বিনিয়োগ ছাড়া কোনোভাবে আপনি তুলতে পারবেন না, সেইটার উপর একটা ডাইরেক্ট প্রভাব ইতিমধ্যে কিন্তু এটা তো প্রভাব ছিল। আমরা বলেই আসছি যে বাংলাদেশে কোনো বিদেশি বিনিয়োগ আসবে না, এটা তো আশিকও স্বীকার করে নিয়েছে না, সে বলছে না যে আমরা এখন অভ্যন্তরীণ বিনিয়োগের দিকে মনোযোগ দিচ্ছি, আমাদের পক্ষে বিদেশি বিনিয়োগ আনা সম্ভব নয়। এটা বলে আবার বলছে যে আমরা একটা চীনে একটা দূতাবাস খুলবো, অর্থাৎ বিডার একটা অফিস, আশিকের যে অফিসের একটা এক্সটেনশন তারা চীনে খুলবে। অর্থাৎ দেখেন দেশের মানুষের টাকা কিভাবে নষ্ট করছে, এবং তারেক রহমানও সেটাকে আপনার এগিয়ে নিয়ে যাচ্ছে। যেটা হতে যাচ্ছে আসলে একদিক থেকে অস্থিরতা যেমন বাড়ছে, এবং বাংলাদেশের মৌলবাদীরা তো এখন খুবই উৎফুল্ল। তাদের যে মূল উদ্দেশ্য
বাংলাদেশের মৌলবাদীদের যদি এটাও যদি উদ্দেশ্য হতো যে যুদ্ধ করে বাংলাদেশে ইসলাম কায়েম করবে, সেটা কি আপনি মানবেন? আমরা মানবো, সেটার ক্ষতিও অনেক। কিন্তু এদের আরো একটা আপনার উদ্দেশ্য হলো যে 71-এ মুক্তিযুদ্ধের সময় যে পরাজিত হয়েছিল তার প্রতিশোধ গ্রহণ করা, ভারতের উপর প্রতিশোধ গ্রহণ করা, এবং বাংলাদেশের আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যার প্রতিনিধিত্ব আওয়ামী লীগ করে। এখন তো আসলে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিনিধিত্বকারী কোনো দলই নেই। এদেরকে ধ্বংস করা, প্রতিশোধ করা। কিন্তু সারা পৃথিবী আবার ওদেরকে অবলোকন করছে। একমাত্র এই জিনিসটাই যদি আপনি শুধু ইসরায়েলের রাষ্ট্রদূতের কথা থেকে গ্রহণ করেন, তাহলে আপনি দেখবেন যে আমাদের যে ব্যবসা বাণিজ্য, বিদেশিদের সাথে যোগাযোগ, যেটা অলরেডি রুদ্ধ হয়ে গেছে, সেখানে এটার আরো নেতিবাচক প্রভাব পড়বে। হামাস বাংলাদেশে আছে অলরেডি, আপনার সবই আছে এখানে, আল কায়দা আছে, কয়েকদিন পরে এগুলোও শুনবেন, জয়শি মোহাম্মদ, তারপর লস্করি তৈবা, তালিবান, পাকিস্তানি তালিবান, আফগানিস্তানি তালিবান, সবকিছু কিন্তু সংমিশ্রণ এখন বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশের যে তরুণদের যে আশা আকাঙ্ক্ষা, বিদেশে যাবে, পড়াশোনা করবে, বাংলাদেশের ব্যবসায়ীদের বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য করার আকাঙ্ক্ষা, বাণিজ্য করার, রপ্তানি করার আকাঙ্ক্ষা, প্রত্যেকটার উপর কিন্তু এইসবের প্রভাব আছে। এখন সেখানে ইসরায়েলি রাষ্ট্রদূতের এক বাক্য বললো কি বললো না, এটা ছাড়াও কিন্তু এই প্রভাবটা রয়ে গেছে যে বাংলাদেশ একেবারে সব দিক থেকে আপনার অর্থনৈতিক ভাবে, এমনিতে তো প্রচুর অস্থিরতা চলছে সমাজে, বাড়তি বা যেটা মূল যে ইয়েটা হলো যে বাংলাদেশ কিন্তু অর্থনৈতিক ভাবে যে পঙ্গুর হতে চলেছে, সেইটা কোনোভাবেই থামানো যাচ্ছে না। এবং সবাই কিন্তু বাংলাদেশ